ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আল-ফালাহ। ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল 2 কৃষকের। সুধীর ঘোষ স্মৃতি রক্ষা ও শ্রদ্ধা জ্ঞাপন কমিটির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন। মহেশপুরে জমি দখল চেষ্টা, প্রতিবাদ করায় হামলার অভিযোগ। 10 এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেওয়া হবে, জানালেন চিফ হুইপ। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী, মন্তব্য মুফতি আমির হামজা এমপির। দেশের সব বিভাগে বৃষ্টির আভাস। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক আল-ফালাহ লিমিটেডের বাংলাদেশের ব্যবসা বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন ব্যাংকটির শেয়ার হোল্ডাররা। ঢাকার বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক এশিয়ার কাছে প্রায় 4 কোটি 75 লাখ মার্কিন ডলারে এই কার্যক্রম বিক্রি করা হচ্ছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটি তাদের 78তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্তের কথা জানায়। সভার কার্যবিবরণী গত শুক্রবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া হয়েছে। শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে গৃহীত প্রস্তাবে বলা হয়, ব্যাংক আল-ফালাহ লিমিটেড বাংলাদেশে তাদের কার্যক্রম ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে হস্তান্তরের অনুমতি পেয়েছে। এর বিনিময়ে তারা ভিত্তিমূল্য হিসেবে 580 কোটি টাকা পাবে, যা বর্তমান বাজার দরে প্রায় 4 কোটি 75 লাখ মার্কিন ডলারের সমান। বিক্রয় মূল্য চূড়ান্ত করার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী ব্যাংক আল-ফালাহর বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার সঙ্গে একীভূতকরণের সময় কিছু সমন্বয় করা হতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি স্টেট ব্যাংক অব পাকিস্তান, বাংলাদেশ ব্যাংক এবং পাকিস্তান ও বাংলাদেশের সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের উপর নির্ভরশীল। 1999 সালে কার্যক্রম শুরু করা ব্যাংক এশিয়া পরবর্তী সময়ে ব্যাংক অব নোভা স্কটিয়া ও মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বাংলাদেশ শাখাগুলো কিনে নেওয়ার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করে। 2001 সালে ব্যাংকটি স্কটিয়া ব্যাংকের এদেশীয় কার্যক্রমও অধিগ্রহণ করে। ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। শনিবার বেলা 12টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এই ঘটনা ঘটে। মৃত সমীর বিশ্বাস ওই গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে ও অপু বিশ্বাস একই এলাকার প্রকাশ বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সমীর বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিল অপু বিশ্বাস সহ আরও কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে শিশু চিত্রাঙ্কন ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। আজ সকালে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেবব্রত ঘোষ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশিস দাস, প্রেস ক্লাবের সম্পাদক তহিদুর রহমান, সাংবাদিক হারুনার রশিদ এবং কলামিস্ট সাজ্জাদুর রহমান বকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিষ্ণু সাহা। আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, শিশুদের আঁকায় ফুটে ওঠা মুক্তিযুদ্ধের স্মৃতি ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রয়াত শহীদ সুধীর ঘোষ স্মৃতি রক্ষা ও শ্রদ্ধা জ্ঞাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক শিশু ও কিশোর অংশগ্রহণ করে। ঝিনাইদহের মহেশপুরে একটি পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশের আশঙ্কায় ভুক্তভোগী পরিবার সাংবাদিক সম্মেলন করেছে। আজ সকালে মহেশপুর প্রেস ক্লাবে আয়োজিত সম্মেলনে ভুক্তভোগী রবিউল ইসলাম জানান, তাদের পরিবার দীর্ঘ 50 থেকে 60 বছর ধরে বাগাডাঙ্গা মৌজার কয়েকটি দাগের জমি ভোগ দখল করে আসছে। সম্প্রতি একই গ্রামের কয়েকজন ব্যক্তির সংঘবদ্ধ হয়ে 36 শতক জমি দখল করে নেয়। তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা তাদের উপর হামলা চালিয়েছে এবং নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। এতে তাদের সন্তানদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায় বিচার দাবি জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্ব পেয়েছে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ বিষয়ক আলোচনা সহ সংসদে অধিবেশন চলাকালীন অডিও তথা শব্দ বিভ্রাট ইস্যু। আগামী 10 এপ্রিলের মধ্যেই এমপিদের আবাসন বরাদ্দ দেওয়া হবে বলেও জানানো হয়। আজ সকালে জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার আব্দুল্লাহ তাহের সহ কমিটির 11 সদস্য। বৈঠক শেষে সরকার দলীয় চিফ হুইপ নুরুল আমিন মনি বলেন, বৈঠকে সংসদ সদস্যদের আবাসন এবং চিকিৎসা সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার, সেজন্যই তাদের সংসদের কাছাকাছি রাখার চেষ্টা হচ্ছে। সব সদস্যকে আবাসনের আওতায় আনার প্রত্যাশা করি। 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ হবে বলে প্রত্যাশা করেন তিনি। আগামী 30 মার্চ হাউস কমিটির আরেকটি বৈঠক আছে এবং বাসা বরাদ্দ নিয়ে সংসদ সদস্যরা সেই বাসা নিজেরাই ব্যবহার করবেন বলেও প্রত্যাশা করেন তিনি। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটাশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় আমির হামজা এই মন্তব্য করেন। তার বক্তব্যের 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। তিনি জামায়াত ইসলামী কিংবা চরমোনাই বিদ্বেষী নন, তিনি ইসলাম বিদ্বেষী। মন্ত্রী টুকুর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি, এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল তা মুক্তিযোদ্ধাদের কাছেই জানতে হবে। এ সময় তিনি দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। দাবি করেন, হাসপাতালে জেনারেটর চালাতে 5 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে চিকিৎসা সেবা ব্যাহত হয়ে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। অযোগ্যদের দায়িত্ব দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়ার সিনফটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।